আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। নিকো উইলিয়ামসের আরও একটা বার্সাকে না বলা এবং আরও একবার ইউটার্ন নেওয়ার পরে বার্সেলোনা বর্তমান সময়ে ট্রান্সফার মার্কেটে যে অবস্থানে আছে সেটাকে কেন্দ্র করে যদি আরও ব্যাখ্যা করতে যাই, তাহলে আমার কাছে মনে হয় এটা অনেকটা আবহাওয়ার আগাম সতর্কবার্তার মতো মনে হবে। অর্থাৎ আরও একবার লাপোর্তা বোর্ড থেকে শুরু করে বাকিরা ডেকোরা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করবেন। তবে আমরা যারা এই জিনিসগুলো বারবার দেখে একেবারে অভ্যস্ত হয়েছি, একটা প্রায় দুর্দান্ত সিজনের পরে আমরা যখন নতুন করে আসা দেখছিলাম, তখন আমাদের আরও একবার এই জিনিসটা মনে করিয়ে দেওয়ার বা মনে করার সময় চলে এসেছে। দিন শেষে বোর্ডটা বর্তমান সময়ে যেভাবে চলছে অনেক পজিটিভিটি অবশ্যই আছে, তবে সবচেয়ে বড় নেগেটিভ ফ্যাক্টর হচ্ছে ওই ব্লাফিংগুলো বৃথা কিছু শব্দ দেখানোর মতো। তাই আমরা যখনই কোনো একজন প্লেয়ারের পসিবল ট্রান্সফার সম্পর্কে আলোচনা করব, আগাম সতর্ক বার্তাগুলো প্রত্যেকটা প্ল্যাটফর্মে থাকা উচিত, রীতিমতো বিপদ সংকেত হিসেবে সেগুলো দেখানো উচিত, যেমনটা আমি আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। যেহেতু নিকো উইলিয়ামসের এই ডিলটা রীতিমতো মুখ থুবড়ে পড়েছে, ওয়ান্স অ্যাগেন একটু রিক্যাপ করে নিই। আপনি নিকো উইলিয়ামসকে শেষ পর্যন্ত বিশ্বাসঘাতক এমন টাইপের চরম একটা ট্যাগ লাগিয়ে দিতে পারেন, কিংবা ব্যাপারটাকে আপনি আমার মতো 50-50 সিচুয়েশন থেকে দেখতে পারেন, যেখানে নিকো উইলিয়ামস কথাটা রাখেননি। এবং ওই যে আমি একেবারে শুরুতে বলেছিলাম, একবার বার্সার ট্রেন যে প্ল্যাটফর্ম ছেড়ে যায়, সে ট্রেনটার অর্থাৎ বার্সার আবার সে একই প্ল্যাটফর্মে দাঁড়ানো উচিত নয়, আসাটা উচিতই ছিল না। অর্থাৎ ফার্স্ট হ্যান্ডে এই জিনিসটা আমি বিলিভ করেছিলাম। নিকো উইলিয়ামসকে কেন্দ্র করে বার্সার আরও একবার অতি আগ্রহের কোনো দরকারই ছিল না। এর আগে এমন অনেক চ্যাম্পিয়ন ফুটবলের ক্ষেত্রে আমি দেখেছি বার্সা একবার অফার করেছে, এরপর আর অফারই করেনি, কারণ ওই প্লেয়ারটা প্রথম সিজনে দ্বিধাহীন ছিলেন। তবে বর্তমান বার্সার একটা অবস্থা ট্রান্সফার মার্কেট এমন হয়েছে যে তারা বারবার প্লেয়ারদের কাছে যায়। এই যে ব্যর্থতা, এই যে কোনো কিছু ঠিক হওয়ার আগেই অনেকটাই ফ্যানদের উদ্দেশ্যে পপুলার ওপিনিয়ন হিসেবে এই জিনিসটা ছেড়ে দেওয়া, রীতিমতো দাম্ভিকতা করা, এটা লাপোর্তা বোর্ডের একটা ক্লাসিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। পরবর্তী গ্রাউন্ড হিসেবে বা পরবর্তী প্লেয়ার হিসেবে এখানে আপনি লুইস ডিয়াসকে দেখতে পারবেন। যেহেতু নিকো উইলিয়ামসকে বার্সা পায়নি, লুইস ডিয়াসকে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে বার্সেলোনা কাজ করবে। এবং এখানে এসে আগাম সতর্কবার্তা হিসেবে আমি শুরুতে বলে নিচ্ছি, লুইস ডিয়াস রেস্ট অথবা বার্সা থেকে যে যাই বলুক না কেন, লাপোর্তা এসে ওপেন ডিক্লেয়ারও যদি করেন যে লুইস ডিয়াস বার্সাতে আসছেন, তারপরে ব্যাপারটা বিশ্বাস করি না। কারণ দিন শেষে ব্লাফ মাস্টারি বাদ দিয়েও অঙ্কের যে হিসাব নিকাশ আছে, সেখানে বার্সাতে এমনিতেই পিছিয়ে আছে। লা লিগার স্যালারি ক্যাপ 1:1 রুল, নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। এর পাশাপাশি আরও একটা কারণে বার্সা পিছিয়ে থাকবে, কারণ লুইস ডিয়াসকে এই মুহূর্তে বায়ার্ন মিউনিখও কিন্তু টার্গেট করছে। লুইস ডিয়াসকে যদি অফলোড করতে হয়, তাহলে এখানে প্রায় 80-85 মিলিয়ন ইউরো এমন একটা ক্যাপের মানি চাই বর্তমান ক্লাব লিভারপুল, এবং এই অর্থের কাছাকাছি কোনো একটা অ্যামাউন্টে বার্সেলোনা আসলে রাজি হবে না। বার্সা আশা করছে প্রাইসটা 60 মিলিয়ন ইউরোতে নেমে আসবে। এখন কথা হচ্ছে বার্সা কেন আশা করছে, কারণ বার্সার এখানে সবচেয়ে বড় অস্ত্র একটাই। বার্সা মনে করে যে লুইস ডিয়াস বার্সেলোনাতে আসতে চান, এটা তার স্বপ্নের ক্লাবের একটা। এর আগে তিনি ইনডিরেক্টলি জানিয়েছিলেন, অর্থাৎ এখানে ডিয়াজই চেষ্টা করবেন যাতে করে প্রাইসটা অনেকটুকু কমিয়ে আনা যায়। অর্থাৎ আরও একবার সে লেভানডফস্কি কেস, আরও একবার বার্সা আশা করছে কোনো একজন প্লেয়ার বার্সাতে আসতে চান, এটাই মূল ফ্যাক্টর হবে। এবং দিন শেষে তিনি তার বর্তমান ক্লাবকে রাজি করাতে পারবেন, তারপর তাকে বার্সাতে আনা যাবে। একেবারে প্লেয়ার ডিপেন্ডেন্ট আরও একটা প্ল্যান। অন্যদিকে বায়ার্ন মিউনিখের প্ল্যানটা যদি দেখেন, তারা তার স্কোয়াড রিবিল্ড করতে চায় এবং সেই লক্ষ্যে তারা লুইস ডিয়াসকে টার্গেট করছে। এবং তাদের একটা প্রাইম টার্গেট নাকি এটা যে কোনো রকমের নাটক যাতে এখানে না হয়, যেটা নিকো উইলিয়ামসকে কেন্দ্র করে হয়েছে। নিকো উইলিয়ামসকে নেওয়ার রেসে বায়ার্ন মিউনিখও কিন্তু আসতে চাচ্ছিল। তাদের প্ল্যানটা 80 মিলিয়ন ইউরো যদি আস্কিং প্রাইস হয়, 60 মিলিয়ন ইউরো অর্থাৎ 60 মিলিয়ন ইউরো তারা একেবারে ডিরেক্টলি দিয়ে দেবে, 20 মিলিয়ন ইউরো তারা ভ্যারিয়েবলস অর্থাৎ শর্ত সাপেক্ষে দেবে। এবং সব মিলে ডিলটা তারা এভাবে প্লেস করতে চায় যদি এখানে লিভারপুল রাজি থাকে। অন্যদিকে বার্সার প্ল্যানটা ওই যে বললাম, 29 বছর বয়সে একজন প্লেয়ারের জন্য 80 মিলিয়ন ইউরো সরাসরি পে না করে এটা যদি এককালীন 50-60 মিলিয়ন ইউরোতে আনা যায়, যেটা এখন পর্যন্ত আনলাইকলি। আর এখন বার্সা যে লুইস ডিয়াজের উপর তাকিয়ে থাকবে, সেটাও আসলে কতটা ফিজিবল। আসলেই লুইস ডিয়াজ বার্সার প্রতি প্রেম ভালোবাসা থেকে এমন একটা জায়গায় পৌঁছে যাবেন যেখানে তিনি লিভারপুলকে রীতিমতো বাধ্য করবেন বার্সার অফারটা গ্র্যান্ড করার জন্য, এটাও কিন্তু আনলাইকলি। মনে হয় না যে ডিয়াজ এখনই সেই এমন একটা সিচুয়েশনের দিকে যাচ্ছেন, কারণ লুইস ডিয়াজ অন্টোরাজ জানাচ্ছে, ইংলিশ মিডিয়া এই মুহূর্তে জানাচ্ছে, ডিয়াজ প্রথমত যে জিনিসটা চান, লিভারপুলের কাছ থেকে একটা কন্ট্রাক্ট অফার চান, যেখানে তিনি যে সুযোগ সুবিধাগুলো বাড়িয়ে নিতে চান সেটা থাকবে, যেটা 2027-এর পরে আরও অনেক দিন এক্সটেন্ড হবে। যদি সেটা তিনি পান, তিনি সবার আগে লিভারপুলের কথায় শুনবেন। যদি তিনি সেটা
না পান তাহলে তিনি বাকি ক্লাবগুলোর জন্য ফেয়ার একটা গ্রাউন্ড তৈরি করার চেষ্টা করবেন, অর্থাৎ যে ক্লাবের কাছ থেকে সবচেয়ে ভালো অফার পাবেন, যে ক্লাবটা তার বর্তমান ক্লাবের সাথে নেগোসিয়েশনে ভালো অবস্থানে থাকবেন, দিন শেষে তিনি সেই ক্লাবটার দিকে যাবেন। এখানে ফেয়ার অবস্থান তৈরি করার পক্ষে লুইস ডিয়াজ, তার মানে হচ্ছে বার্সার প্রতি সহমর্মিতা হয়তোবা থাকবে, দ্যাট ডাজেন্ট মিন এটা গ্যারান্টেড যে তিনি এখানে বার্সাকে অ্যাডভান্টেজ দেবেন। এখানে ক্লিয়ারলি বার্সেলোনা যে এই মুহূর্ত পর্যন্ত খুব ভালো অবস্থানে নেই সেটা বলা যায়। তবে আপনি যদি বার্সা কেন্দ্রিক নানা প্ল্যাটফর্ম যেগুলোকে আসলে লাপোর্তা ইনডিরেক্টলি স্পন্সর করেন সেগুলো নিউজগুলো দেখে আসেন, সেখানে সামনের কিছুদিন পরে মনে হবে অনেকটাই লুইস ডিয়াজ বার্সাতে চলে আসছেন, এমন টাইপের একটা হাইপ রাখা হবে এবং এই হাইপের নিচে শেষ পর্যন্ত আরও একটা ব্যর্থতা এবং ট্রান্সফার মার্কেটের ডিফেন্সে একেবারে বিনিয়োগ না করা, এই জিনিসগুলো আরও একবার ধামাচাপায় পড়ে যাবে। দিন শেষে এটাই বার্সা ট্রান্সফার।